আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ভিডিওতে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। সো ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি আসলে? ইন্ট্রোডাক্টরি কথাটির অর্থ হচ্ছে সূচনামূলক এবং দেয়ার তো দেয়ারই, তাহলে অর্থ দাঁড়াচ্ছে সূচনামূলক দেয়ার। কোনো বাক্যের শুরুতে যদি দেয়ার দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে সেটিকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার কেমন? এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা কোনো বস্তু বা কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কে কথা বলতে পারি। অর্থাৎ একজন ব্যক্তি বা একটি বস্তু কোনো জায়গায় আছে বা কোথাও ছিল বা কোথাও থাকবে, এই ধরনের পৃথিবীতে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বলতে পারি। এই অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আপনার ইংরেজি শেখার জার্নিটাকে যে কতটা স্মুথ করবে সেটি ক্লাসটি শেষেই বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন ব্যবহারগুলো শিখে নেব। দেখুন এখানে শুরুতেই সবগুলোতেই দেয়ার দেয়া আছে, তারপর দেয়া আছে বি ভার্ব। সো ইজ এবং আর, তাহলে দেয়ারের সাথে ইজ বা আর আসলে অর্থ কি দাঁড়াচ্ছে? আছে। ইজ আর এর যে পাস্ট ফর্ম অজ এবং ওয়ার, দেয়ারের সাথে যদি আমরা অজ ওয়ার বসিয়ে দেই তাহলে অর্থ দাঁড়াবে ছিল। এগুলোই দেয়ারের সাথে যদি আমরা এগুলোর ফিউচার ফর্ম উইল বি বসিয়ে দেই তাহলে অর্থ দাঁড়াবে হবে বা থাকবে। সো এগুলো কিভাবে হবে আমরা একটু উদাহরণের মাধ্যমে ভালোভাবে শিখে নেব। এখানে দেখুন একটি সেন্টেন্স দেয়া আছে যে আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে। তাহলে এই যে আছে কথাটি, এই জন্য কিন্তু আমরা অনেক সহজেই দেয়ার ইজ বা আর ব্যবহার করে বলতে পারি। এখন কথা হচ্ছে ইজ এবং আর দুইটি বি ভার্ব আছে, সো আমরা কখন কোনটি ব্যবহার করব? আমরা যদি একটি বিষয় নিয়ে কথা বলি বা একজন ব্যক্তি নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, আর যদি আমরা একের অধিক নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমরা আর দিয়ে কথা বলবো। সো এখানে একটি যেহেতু বলা আছে, একটি মসজিদ আছে, সো সেই ক্ষেত্রে এই বাক্যে অবশ্যই ইজ ব্যবহৃত হবে। সো আমরা এই বাক্যটিকে প্রথমে একটু ইংরেজি করি, তারপর দেখি একটি বাক্য থেকে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করা যায় এবং এগুলোকে নাবোধক এবং প্রশ্নবোধক করা যায়। ওকে, তাহলে আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে। সো ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে সূচনামূলক দেয়ার, তাহলে বাক্যের শুরুতেই দেয়ার থাকবে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেয়ার ইজ বসিয়ে দেই এখানে, হ্যাঁ দেয়ার ইজ, তাহলে কি দাঁড়ালো? অর্থ আছে। আমরা আছে বলতেই প্রথমে দেয়ার ইজ বা দেয়ার আর বসিয়ে দেব। একটি বিষয় নিয়ে কথা বললে ইজ বসিয়ে দেব, আর একের বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা আর বসিয়ে দেব। ওকে, তাহলে আছে হলো। এখন কি আছে? একটি মসজিদ আছে। সো যে জিনিসটি আছে তার দেয়ার ইজ এর পরে আমরা সেই জিনিসটি বসিয়ে দেব। তাহলে আ মস্ক, একটি মসজিদ যেহেতু, তাহলে দেয়ার ইজ আছে আ মস্ক, একটি মসজিদ কই আছে? আমার বাড়ির পাশে। তাহলে আমরা পাশের জন্য বিসাইড বা নেক্সট টু ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি নেক্সট টু মাই হাউস, তাহলে দেয়ার ইজ এ মস্ক নেক্সট টু মাই হাউস, আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে। তাহলে ইজিলি দেখুন এখানে তো শুধু একটি মসজিদ আছে, যে কোনো কিছু যে কোনো জায়গায় আছে আমরা এই দেয়ার ইজ ব্যবহার করে ইজিলি বলতে পারি বা দেয়ার আর ব্যবহার করে ইজিলি বলতে পারি। কিভাবে? যেমন দেখুন, আমরা যদি মসজিদ না বলে আমি যদি বলতাম যে একটি পার্ক আছে আমার বাড়ির পিছনে, সো এখানে বাড়ির পাশে না বলে আমরা বললাম আমার বাড়ির পিছনে একটি পার্ক আছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে দেয়ার ইজ আছে, আ তো একটি, তাহলে মসজিদের এখানে আমরা পার্ক বসিয়ে দিই, দেখি পার্ক। তাহলে পিছনের ইংলিশ কি? বাহাইন্ড। বাহাইন্ড মাই হাউস। তাহলে there is a park behind my house, আমার বাড়ির পিছনে একটি পার্ক আছে। তাহলে দেখুন ইজিলি কিন্তু আমরা বলতে পারছি। আবার যদি আমরা বলি যে টেবিলের উপরে একটি বই আছে, সেই ক্ষেত্রে কিভাবে বলবো? তাহলে দেয়ার ইজ আছে এখানে যদি আমরা বুক দেই তাহলে দেয়ার ইজ আ বুক, একটি বই আছে। কই আছে? টেবিলের উপরে, সেই ক্ষেত্রে আমরা অন দা টেবল এখানে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপর আমরা যদি বলি যে রুমের মধ্যে একটি ফ্যান আছে, তাহলে দেয়ার ইজ আছে আ ফ্যান, এখানে আমরা যদি ফ্যান বসিয়ে দেই তাহলে দেয়ার ইজ আ ফ্যান, একটি ফ্যান আছে। কই আছে? রুমের মধ্যে, ইন দা রুম, রুমটির মধ্যে। সো এইভাবে কিন্তু আমরা কোনো কিছু আছে ইজিলি বলতে পারি। দেয়ার ইজ এ বয়, একটি বালক আছে। দেয়ার ইজ এ গার্ডেন, একটি বাগান আছে। দেয়ার ইজ এ পার্ক, একটি পার্ক আছে। তারপর আমরা এইভাবে যে কোনো কিছু আছে সেই কথাগুলো বলতে পারি।
হ্যাঁ, তারপর বাকি অংশ কোথায় আছে আমরা সেই কথাটুকু বাক্যের পর বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গাটিতে জাস্ট যে জিনিসটা আসে সেই জিনিসটি বসিয়ে দেব এবং তারপর সেই জিনিসটি কোথায় আছে সেই কথাটি পরবর্তীতে লিখে আমাদের হয়ে যাচ্ছে যে কোনো কিছু আছে। ওকে, সো আমরা তো আছে সম্পর্কে শিখলাম। আমরা বলতেছি কি যে ছিল। হ্যাঁ, এখন নাই, অতীতে ছিল, অতীতের কথা আমরা বলতে যাচ্ছি। একদম সবকিছুই সেম, কিছুই না, জাস্ট এই ইজ এর জায়গায়, ইজ বা আর এর জায়গায় ওয়াজ বা ওয়ার বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে দেখুন টেবিলের উপর 3টি বই ছিল, তাহলে অতীতের কথা বলা হচ্ছে। সো সবকিছুই সেম, দেয়ার ঠিকই থাকবে, দেয়ার। তাহলে দেখুন এখানে কয়টি সম্পর্কে কথা বলা হচ্ছে? 3টি। সো আমরা জানি একটি সম্পর্কে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে ওয়াজ, একের অধিক হলে ওয়ার। ওকে, তাহলে যেহেতু 3টি তাহলে ওয়ার আমরা বসিয়ে দেব। দেয়ার ওয়ার, ছিল, কি ছিল? টেবিলের উপর 3টি বই ছিল, তাহলে বই ছিল কয়টি? ছিল 3টি, তাহলে 3 বুকস হবে। এখন বইয়ের সাথে একটি এস বসিয়ে দিতে হবে, এস বা এস যুক্ত করতে হয় একাধিক হলে। ওকে, তাহলে দেয়ার ওয়ার 3 বুকস, কই ছিল? টেবিলের উপরে, অন দা টেবল। তাহলে দেয়ার ওয়ার 3 বুকস অন দা টেবল, টেবিলের উপর 3টি বই ছিল। সো এইভাবে কিন্তু আমরা জাস্ট এই কথাগুলো যেমন দেখুন এখানে আমরা যেমন দেখুন আছে বললাম, এই কথাগুলো সবগুলোই ছিল হয়ে যাবে আমরা যদি এখানে ওয়াজ ব্যবহার করতাম। হ্যাঁ, ওয়াজ ব্যবহার করতাম, যেমন দেয়ার ওয়াজ এ মাস্ক নেক্সট টু মাই হাউস, আমার বাড়ির পাশে একটি মসজিদ ছিল। দেয়ার ওয়াজ এ পার্ক বিহাইন্ড মাই হাউস, আমার বাড়ির পিছনে একটি পার্ক ছিল। দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটি বই ছিল। সো সবকিছু একই। সো এখানে যদি আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে চাই, আমরা যদি একটি বিষয় সম্পর্কে বলতে চাই, সেই ক্ষেত্রে এখানে ওয়ারের জায়গায় জাস্ট আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার ওয়াজ ছিল। আমরা যদি বলতে চাই আমার রুমে একটি ফ্যান ছিল, তাহলে দেয়ার ওয়াজ আ ফ্যান আমার রুমে, ইন মাই রুমে এই ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে দেয়ার ওয়াজ আ ফ্যান ইন মাই রুম, আমার রুমে একটি ফ্যান ছিল। সো আমার রুমে 2টি চেয়ার ছিল, সেই ক্ষেত্রে কি হবে? তাহলে দেয়ার ওয়ার 2 চেয়ার্স হবে তখন। হ্যাঁ, চেয়ারের সাথে একটি এস যুক্ত হবে, তাহলে দেয়ার ওয়ার 2 চেয়ার্স ইন মাই রুম, আমার রুমে 2টি চেয়ার ছিল। হ্যাঁ, তারপর আমার রুমে একটি বেড ছিল, তাহলে দেয়ার ওয়াজ ছিল আ বেড, একটি বিছানা ইন মাই রুম, তাহলে আমার রুমে একটি বিছানা ছিল, কি হচ্ছে? দেয়ার ওয়াজ এ বেড ইন মাই রুম। সো এইভাবে যে কোনো কিছু ছিল এই কথাগুলো কিন্তু আমরা অনেক সহজে দেয়ারের সাথে জাস্ট ওয়াজ এবং ওয়ার ব্যবহার করেই বলতে পারি। সো আমরা আছে যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা ইজ এবং আর ব্যবহার করব, এবং আমরা ছিল একই কথাই, সেম কথা যদি ছিল বলতে অতীতে, তাহলে ওয়াজ এবং ওয়ার দিয়ে তৈরি করবো। ওকে, এখন আসে ভবিষ্যতের পালা, যে কোথাও থাকবে বা হবে এই ধরনের কথাগুলো। সেই ক্ষেত্রে জাস্ট এই যে ইজ আর বা ওয়াজ ওয়ার এর জায়গায় জাস্ট উইল বি বসিয়ে দিতে হবে। সো উইল বির একটা সুবিধা কি, আমরা একটি সম্পর্কে যদি কথা বলি সেই ক্ষেত্রে উইল বি হবে, একাধিক মানে একের বেশি সম্পর্কে যদি কথা বলি ব্যক্তি বা বস্তু সেই ক্ষেত্রে উইল বি হবে। যেমন এই গ্রামে 2টি বিদ্যালয় হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি দেয়ার উইল বি, হবে, এই কথাটির অর্থ হচ্ছে হবে, দেয়ার উইল বি হবে, কি হবে? 2টি বিদ্যালয় হবে। তাহলে হওয়ার পরে যে জিনিসটি হবে আমরা সেটি লিখবো, 2টি বিদ্যালয়, তাহলে আমরা 2 স্কুলস লিখতে পারি। তাহলে দেয়ার উইল বি হবে 2 স্কুলস, 2টি বিদ্যালয় এই গ্রামে, ইন দিস ভিলেজ আমরা বলতে পারি। তাহলে দেয়ার উইল বি 2 স্কুলস ইন দিস ভিলেজ, এই গ্রামে 2টি বিদ্যালয় হবে। হ্যাঁ, আবার যদি আমরা এখানে 2টির কথা বলা আছে, মানে একের বেশি বলা আছে, একটি সম্পর্কে যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু উইল বি সেম থাকবে। যেমন আমরা যদি বলতে চাই এই গ্রামে একটি পার্ক হবে, তাহলে কি বলতে পারি আমরা? দেয়ার উইল বি হবে একটি পার্ক, সেই ক্ষেত্রে টুর জায়গায় জাস্ট এ দেব যেহেতু একটি, তারপর পার্ক ইন দিস ভিলেজ, তাহলে দেয়ার উইল বি আ পার্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি পার্ক হবে বা এই গ্রামে একটি পার্ক থাকবে,
দুই ধরনের অর্থই বোঝাবে। আমরা যে ধরনের বোঝাতে চাচ্ছি সেই ধরনের জাস্ট আমাদের কথার সাথে সামঞ্জস্য রেখে সেটা বুঝে নিতে হবে বা আমাদের সেইভাবে বলতে হবে। তাহলে এই গ্রামে দুটি বিদ্যালয় হবে, দেয়ার উইল বি 2 স্কুলস ইন দিস ভিলেজ। আবার এই গ্রামে একটি পার্ক হবে, দেয়ার উইল বি আ পার্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে ধরুন 5টি মসজিদ হবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেয়ার উইল বি 5 মস্কস ইন দিস ভিলেজ। সো এইভাবে যে কোনো কিছু কোথাও হবে, হ্যাঁ, বা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার উইল বি দিয়ে ব্যবহার করতে পারি। তা আমি যদি বলতে চাই যে আমার বাড়ির সামনে একটি বাগান থাকবে, সেক্ষেত্রে কি বলতে পারি, দেয়ার উইল বি আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। সো আমরা সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার করি। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি আছে, ছিল এবং থাকবে এই কথাগুলো জাস্ট দেয়ার ব্যবহার করে, তার সাথে আছের জন্য ইজ বা আর, ছিলর জন্য ওয়াজ বা ওয়্যার এবং থাকবের জন্য উইল বি ব্যবহার করে আমরা ইজিলি বলে ফেলতে পারছি। ওকে, সো শুধু যে আছেই ছিল বা থাকবে এমনটা তো না, আমরা নেও বলতে পারি, হ্যাঁ, আবার ছিল না বলতে পারি, থাকবে না বলতে পারি, বা হবে না বলতে পারি। এই ধরনের না বোধকগুলো আমরা কিভাবে করব, এগুলো একদম সিম্পল। এই ইজের পর যদি আমরা একটি নট বসিয়ে দেই এখানে, হ্যাঁ, নট, তাহলেই কিন্তু সবগুলো বাক্য না বোধক হয়ে গেল। যেমন নট দিলে আমরা এরপর একটি এনি বসিয়ে দিলে বাক্যটি সামঞ্জস্য দাঁড়ায়। তাহলে দেয়ার ইজ নট এনি মস্ক নেক্সট টু মাই হাউস, আমার বাড়ির পাশে কোনো মসজিদ নেই, সেই ক্ষেত্রে আছে থেকে নেই হয়ে যাবে, বাক্যটি না বোধক হয়ে গেল। তারপর দেয়ার ইজ নট এনি পার্ক বিহাইন্ড মাই হাউস, আমার বাড়ির পিছনে কোনো পার্ক নেই। দেয়ার ইজ নট এনি বুক অন দ্য টেবল, টেবিলের উপর কোনো বই নেই। দেয়ার ইজ নট এনি পিলো অন দ্য বেড, বিছানার উপর কোনো বালিশ নেই। সো এভাবে কোনো জিনিস নেই, সেই ক্ষেত্রে আমরা ইজের পর জাস্ট একটি নট বসিয়ে দিয়ে কিন্তু বলতে পারি। এগুলোর ক্ষেত্রেও সেম, এই জায়গাটিতে এই বি ভার্বের পর আমরা এই জায়গাতে যদি নট বসিয়ে দিই তাহলে কিন্তু বাক্যগুলো না বোধক হয়ে যাচ্ছে। যেমন দেয়ার ওয়াজ নট এনি ফ্যান ইন মাই রুম, আমার রুমে কোনো ফ্যান ছিল না। দেয়ার ওয়াজ নট এনি চেয়ার্স ইন মাই রুম, আমার রুমে কোনো চেয়ার ছিল না। সো এইভাবে আমরা বি ভার্বের পর নট বসিয়ে দিয়ে বাক্যগুলো না বোধক করে ফেলতে পারছি। তারপর যেমন দেখুন দেয়ার উইল বি যদি আমরা হবে বলো, তাহলে উইলের পর যদি আমরা একটি নট বসিয়ে দিই এখানে, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, উইল নট, তারপর বি, বি জায়গাতেই থাকবে। তাহলে দেয়ার উইল নট বি এনি স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে কোনো স্কুল হবে না বা থাকবে না। বা দেয়ার উইল নট বি এনি পার্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে কোনো পার্ক থাকবে না বা পার্ক হবে না। হ্যাঁ, সো সিম্পলি আমরা জাস্ট এই যে বি ভার্বগুলোর পর নট বসিয়ে দিই, এই কথাগুলোকে না বোধক করে ফেলতে পারছি। আবার সিম্পলি এই কথাগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, অর্থাৎ আমরা যদি প্রশ্ন করতে চাই যে কোথাও কোনো কিছু আছে, যেমন টেবিলের উপর কি বই আছে, বিছানার উপর কি বালিশ আছে, রুমের মধ্যে কি ফ্যান আছে, তোমার বাড়ির সামনে কি বাগান আছে, কোনো কিছু আছে বা ছিল বা থাকবে কি, এই ধরনের প্রশ্ন যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, সেক্ষেত্রে দেখুন একদম ইজি। এই যে বি ভার্ব যেগুলো না, এগুলো ধরে সামনে আমরা যদি এই দেয়ারের সামনে নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখুন এই নট এনি তো আর থাকতেছে না সেই ক্ষেত্রে, তাহলে আমরা যদি বলি ইজ দেয়ার আ মাস্ক নেক্সট টু মাই হাউস, আমার বাড়ির পাশে কি একটি মসজিদ আছে, আমরা প্রশ্ন করলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেব লেখার সময়। তাহলে ইজ দেয়ার আ মাস্ক নেক্সট টু মাই হাউস, আমার বাড়ির পাশে কি একটি মসজিদ আছে। আবার যদি আমরা বলতে যাই ইজ দেয়ার আ পার্ক বিহাইন্ড ইওর হাউস, তোমার বাড়ির পিছনে কি একটি পার্ক আছে। ইজ দেয়ার এনি বুকস অন দ্য টেবল, টেবিলের উপর কি কোনো বই আছে। হ্যাঁ, ইজ দেয়ার আ ফ্যান ইন ইওর রুম, তোমার রুমে কি একটি ফ্যান আছে। ইজ দেয়ার টু ফ্যানস ইন ইওর রুম, সরি, যখন আমরা টু ফ্যান বলবো সেক্ষেত্রে আর দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আর দেয়ার টু ফ্যানস ইন ইওর রুম, তোমার রুমে কি দুইটি ফ্যান আছে। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি প্রশ্ন করতে পারি। এগুলোর ক্ষেত্রেও সেম, এই ওয়াজ ওয়্যারকে আমরা যদি এই দেয়ারের সামনে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ওয়াজ দেয়ার আ বুক অন দ্য টেবল, টেবিলের উপর কি কোনো বই ছিল। ওয়াজ দেয়ার আ ফ্যান ইন ইওর রুম, তোমার রুমে কি একটি ফ্যান ছিল। সো এখানেও সেম, এখানেও আমরা জাস্ট এই উইলটিকে ধরে
দেয়ারের সামনে নিয়ে এসে প্রশ্ন হয়ে যাচ্ছে। উইল দেয়ার বি টু স্কুলস ইন দিস ভিলেজ? এই গ্রামে কি দুটি স্কুল হবে? উইল দেয়ার বি আ পার্ক ইন দিস ভিলেজ? এই গ্রামে কি একটি পার্ক হবে? হ্যাঁ, বা এই গ্রামে কি একটি পার্ক থাকবে? এভাবে আমরা ইজিলি প্রশ্ন করে ফেলতে পারছি। সো আসলে জায়গা স্বল্পতার কারণে লেখাগুলো একটির মধ্যে আর একটি হয়ে গেছে, সো বোঝাটা একটু জটিল হতে পারে। তারপর আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো। সো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে মূলত বাক্যের শুরুতেই দেয়ার ব্যবহার করে তার সাথে ইজ বা আর দিয়ে কোনো কিছু আছে, ওয়াজ ওয়ার দিয়ে কোনো কিছু ছিল, উইল বি দিয়ে কোনো কিছু থাকবে, এবং এই বি ভার্বগুলোর পর নট বসিয়ে কোনো কিছু নেই বা ছিল না বা থাকবে না, এবং এই বি ভার্বগুলো দেয়ারের সামনে নিয়ে এসে কিভাবে প্রশ্ন করব সব বিষয়গুলো আমরা দেখে নিলাম। এখন আর দুটি বোনাস জিনিস আমরা দেখি, সেটি হচ্ছে দেয়ার দেয়ার হ্যাভ বা হ্যাজ বিন। হ্যাঁ, এই কথাটির অর্থ হচ্ছে হয়েছে, হয়েছে। তাহলে এটি আমরা কিভাবে ব্যবহার করব? যেমন দেখুন, হয়েছে, আমরা যদি বলতে চাই এই গ্রামে দুটি স্কুল হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে দেয়ার দেয়ারের পরে কি বসবে? হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন বসবে। তাহলে আমরা একটি যদি হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, একের বেশি হলে হ্যাভ ব্যবহার করব। তাহলে যদি আমরা বলতে চাই এই গ্রামে দুটি স্কুল হয়েছে, তাহলে দেয়ার হ্যাভ বিন টু স্কুলস ইন দিস ভিলেজ। এই গ্রামে দুটি স্কুল হয়েছে। আর আমরা যদি বলতে চাই এই গ্রামে একটি স্কুল হয়েছে, সেক্ষেত্রে কি হবে? তাহলে দেয়ার হ্যাজ বিন আ স্কুল ইন দিস ভিলেজ। আবার যদি আমরা বলতে চাই এই গ্রামে একটি পার্ক হয়েছে, তাহলে দেয়ার হ্যাজ বিন আ পার্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি পার্ক হয়েছে। হ্যাঁ, এই ব্যবহারগুলো সাধারণত নাবোধক বা প্রশ্নবোধক একদম ব্যবহার নেই বললেই চলে। সো আমরা জাস্ট হয়েছে যদি সিম্পলি কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইজিলি হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে বলতে পারি। সো আশা করছি আজকে ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।